ওরা সব কারা? কারা ওরা? भावना को देखिए मोहतरमा, शायर तो बदलते ही रहते हैं। সে যাকে তাহলে বলছি, তাহলে শুধু ফলো করলেই হবে মালটাকে? খরচা পানি দেব না? ওকে আমি শেষ করব, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। সবাইকে চিড়ে দেব, সবাইকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন থ্রিলার 10। মনের মতো গল্প শুনতে চাইছেন? তাহলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল থ্রিলার 10কে, আর শুনুন নতুন নতুন ভয়ের, রহস্য ও রোমাঞ্চকর গল্প। আমাদের আজকের নিবেদন লেখক কর্ণশীলের রক্তচন্দ্রিমা। গল্প পাঠে অভিক, অন্যান্য চরিত্রে অমিত, বাল্মীকি, মলয়, কৌশিক, হ্যাপি, দেবজিৎ, বিশ্বজিৎ, অরুময়, ঋষিতা, দিতিপ্রিয়া, রুবিনা, বর্ণালী ও বলাকা। তাহলে শুরু করা যাক আজকের গল্প রক্তচন্দ্রিমা। বধূপদ অলক্ত পাত্রের মতো চাঁদ উঠেছে দুর্গের মাথায়। মন্দিরের চাতাল থেকে সমতল ভূমির দিকে ধাপে ধাপে নেমে গেছে অগণিত সিঁড়ি। সেই সিঁড়ির ঊর্ধ্বমুখী পথে পা টিপে টিপে তিনটি ছায়ামূর্তি উঠে আসছিল। জ্যোৎস্না, ছায়া, বনভূমির ছায়া মিলে মিশে মনে হচ্ছিল এই দৃশ্যাবলী কোনোদিনই এখানে ছিল না। অপ্সরালোক থেকে কেটে এনে কোনো দেবস্থপতি যেন এই অংশটুকু নশ্বর পৃথিবীর বুকে স্থাপন করেছেন। আবছা অবয়ব দেখে বোঝা যায় তিনজনের মধ্যে একজন ব্যক্তি পুরুষ, বাকি দুজন নারী। সিঁড়ির শেষ ধাপ পার হয়ে চাতালে পৌঁছতেই একটি নারী কণ্ঠ ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠল, ওরা সব কারা? কারা ওরা? এসব গেঁয়ো ভূতেদের নিয়ে এই হচ্ছে জ্বালা। পই পই করে বলে আনলাম যে এখানে দশাবতার মূর্তি, গণেশ মূর্তি সব রয়েছে, তবু অসহ্য। ওদিকে বাঘ দেখবো করে একাকার, যত সব। অন্য আর এক নারীটি এতক্ষণ সম্পূর্ণ নীরব ছিল। এবারে নিজের গলার স্বরকে যথাসম্ভব নামিয়ে চাপা হিস হিসে কণ্ঠে বলল, সুমিত, আস্তে, আসল কাজটা মাথায় রাখো। কাজ? কি কাজ? ও হো হো, হ্যাঁ কাজ। বাঘ দেখা তো, এই চুপ করলাম। পুরোহিতদের থাকার জায়গাটা যেন কোন দিকে? এই তো মৎস্যাবতার মন্দিরের পিছনে বান্ধবাধীশ লক্ষণের মন্দির। এই যে এদিকে মন্দির, তোমরা এদিকে এসো। এই দরজার আড়াল থেকে সামনের চত্বরটার খুব ভালো ভিউ পাওয়া যাবে। বাঘ এদিকে চলে আসবে না তো? এত ভয় পেলে এলে কেন? হঠাৎ কোথা থেকে একটা বোঁটকা গন্ধ হিমেল বাতাসে ভর করে ভেসে আসতেই ওদের কথা থেমে গেল। পা টিপে টিপে তিনজনে মিলে পাথুরে জমিতে যতটা সম্ভব নিঃশব্দে পিছু হেঁটে বান্ধব স্বামীর মন্দিরের ভিতরে ঢুকে গেল। তালাওয়ের জলে চকচক শব্দ উঠছে। চাঁদের আলোয় স্পষ্ট হয়ে উঠেছে চারটে সাপদের শরীর। বাঘের সম্পূর্ণ পরিবারটা জল খেতে এসেছে, আর তাই হয়তো মনুষ্য শরীরের গন্ধ তারা এখনো পায়নি। সুমেধ ও তার সঙ্গী দুই নারী মন্দিরের দরজার ঠিক পাশে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে। হঠাৎ মন্দিরের অন্ধকার চিরে নারী কণ্ঠের একটা অস্ফুট আর্তনাদ ভেসে উঠল। মনে হচ্ছে যেন কারো নাক মুখ সজোরে চেপে ধরা হয়েছে, যাতে তার শ্বাস রোধ হয়ে যায়। কিছুক্ষণ মৃদু গোঙানির পর একসময় থেমে গেল সেই চাপা আর্তনাদ। কিছুক্ষণ সব চুপচাপ।
শুধু ক্ষীণ বাতাসের শব্দ শোনা যাচ্ছে, আর তারই মাঝে দেখা গেল দুটো ছায়াদেহ তৃতীয় দেহটিকে খুব সন্তর্পণে মন্দিরের সামনের ঢালু জমি দিয়ে তালাওয়ের দিকে গড়িয়ে দিল। তালাওয়ের জল থেকে মুখ তুলল বাঘিনী। একটা মৃদু গড়গড় শব্দ বেরিয়ে এলো তার গলা ভেদ করে। ধীরে ধীরে তার কান দুটো খুলির সঙ্গে মিশে গেল চ্যাপ্টা হয়ে। শরীরটা নিচু হয়ে প্রায় মিলিয়ে গেল শিলাভূমির সঙ্গে। কয়েক মুহূর্ত দেহটা স্থির হয়ে রইল, আর পরক্ষণেই হলদে বিদ্যুতের মতো শার্দুল শরীরটা উড়ে এলো পাথরের উপরে পড়ে থাকা নারী দেহটার দিকে। चार मास आगे मंदारमणि। ये जो चांद है ना, ये रात में निकलता है, सिर्फ बीच में अमावस आ जाता है। সুমেধের আবৃত্তি শুনে মোহমোহী নারীটি তার দিকে ঘুরে তাকালো। মেয়েটি দাঁড়িয়ে রয়েছে ব্যালকানির অন্য পাশে, চোখে স্বপ্ন মেদুরতা, ঠোঁটে মায়াবী হাসি। শীতল একটা ঋণ ঋণে স্বরে সে বলল, এটাই কি? গুলজার সাহেবের কথাগুলো একটু আলাদা ছিল না? সুমেধ হুইস্কির গ্লাসটা ঠোঁটে ঠেকিয়েও নামিয়ে দিল। মেয়েটির চোখে চোখ রেখে গভীর আবেগঘন স্বরে বলল, भावना को देखिए मोहतरमा, शायर तो बदलते ही रहते हैं। এটা একেবারে অরিজিনাল। এই বলে হাসতে হাসতে মেয়েটি এগিয়ে গেল সুমেধের খুব কাছে। দাড়ির রেখা আঁকা রুক্ষ ঠোঁটে নিজের কোমল ঠোঁটটা ডুবিয়ে দিল। বঙ্গোপসাগরের উদ্দাম নোনা বাতাস লম্বা ঘন চুল উড়িয়ে বয়ে গেল ভারী নীল পর্দা ঘেরা কালো কাঁচের ঘরটার দিকে। বহুক্ষণ এরা একে অপরকে জড়িয়ে ধরে থাকার পর সুমেধের চোখে চোখ রেখে মেয়েটি এবারে বলল, এত কেন ভালোবাসো রাজা? राजा? হ্যাঁ, রাজাই তো। বিশ্বের কম করে 5টা বড় বড় ইউনিভার্সিটির অনারারি প্রফেসর, একবার নোবেল নমিনি, ওয়াইল্ড টাইপের ওপরে এত বড় বড় রিসার্চ, রাজা ছাড়া আর কি? দুস আবার কি হলো? কি আবার হবে? সেই তো বাড়ি ফিরে এক স্বর্ণমৃগীর সঙ্গে এক ঘরে এক ছাদের তলায় আমাকে থাকতে হবে। যেন তুমি যখন মেঘলা দুপুরে বুকে বালিশ রেখে তোমার ঘরে শুয়ে থাকো, আর দুপুর ঘনিয়ে মেঘ নেমে আসে ময়দানে, 42-র মাথায় ভিক্টোরিয়ার পুরীর ঠোঁট ছুঁয়ে যায় অলকাপুরীর মেঘ, তখন আমার বাঘের মিলনাতুর কথা বলতে ইচ্ছে হয়। সে কেমন করে বাঘিনীকে ডাকে, বাঘিনীর উরু সন্ধি থেকে তখন কেমন গন্ধ বেরোয়। আমি সব কথা বলতে চাই তখন, কিন্তু সালা কাকে বলবো? কাকে? হাতা খুন্তি নিয়ে কাঁচা গলার কোফতা রান্না করা সেই গেঁয়ো ভূতকে, যে 3 বেলা গোষ্ঠীর চা বানাচ্ছে তাকে? আমি না জাস্ট বিরক্ত হয়ে গেছি, বিশ্বাস করো। আমি তোমার বুকে দারুচিনির গন্ধ পাই, পদ্মগন্ধা হ্রদের গন্ধ পাই, তোমার কোমর বাঁকে নদী পার হয়ে আমি। সুমেধের কথা থেমে গেল মাঝপথে। ফ্রস্টেড গ্লাসের তৈরি ছোট্ট গোল টেবিলটার উপরে রাখা তার ফোনটা ভাইব্রেট করছে। একই সঙ্গে একটা আচমকা বজ্রপাত হলো কালো সাগরের উপর ঝুঁকে থাকা আকাশটা থেকে। স্বপ্নরাশি বুক বাঁধা মেয়েটার মনে একটা কু গেয়ে উঠল হঠাৎ। কোথায়? স্টেশনের পাশে খালে তো বুঝলাম, কিন্তু কোন স্টেশন? পাখা যতীন। I am out of station. Arriving as soon as possible.
ফোনটা রেখে ট্রাউজার্স গলাতে গলাতে সুমিত মেয়েটিকে বলে, হারি আপ, এখনই বেরোতে হবে। মানে এই তো এলাম, 2 ঘন্টাও হয়নি। এখন তর্ক করার সময় নেই, ড্রেস আপ। শ্বেতা হ্যাজ বিন মার্ডার্ড লাস্ট নাইট। শ্বেতা ইওর ইন্টার্ন? কিন্তু কেন? থমকে যায় সুমিত। কয়েকটা বড় বড় নিঃশ্বাস ফেলে ঠোঁট কামড়ে ধরে, ধপ করে বসে পড়ে দুধ সাদা বিছানাটায়। আমি শিওর এটা ওর কাজ। আমি 100% শিওর এটা রত্না ছাড়া আর কেউ নয়। আমার 100 হাতের মধ্যে কোনো মেয়ে দেখলে ও পাগল হয়ে যায়। উফ, এখন কি যে করি আমি। মেয়েটা এগিয়ে এসে সুমিতের কাঁধ দুটো চেপে ধরে সান্ত্বনা সুরে বলে, হোল্ড স্ট্রং সুমিত, আমাদের কিন্তু এবার কলকাতা ফেরা উচিত। নাও হারি আপ। সুমিত এখনো মাথার দুপাশে রকটা টিপে ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন সে মুখ তোলে, তার চোখ দুটো থেকে যেন আগুন ঝরে পড়ছে। ওকে আমি শেষ করব, খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আধ ঘন্টা পরে কালো রঙের জাগুয়ার গাড়িটা র্যাথ ইন রিসর্ট থেকে ঝড়ের বেগে কলকাতার উদ্দেশ্যে ছুটে চলল। বারান্দায় পা দিতেই চোখটা ঝলসে গেল রত্নার। দেরি করে ঘুম থেকে উঠলেই চিরপরিচিত রৌদ্র তার চোখে বড় অচেনা হয়ে ধরা দেয়। রোজ তাকে দেখে ওই পূবের রাস্তা সবে পার হয়ে কমলালেবুর রসের মতো গড়িয়ে ঠুকছে বাড়ির ভেতর। তারপর রঙ্গনের পাতা, কলাবতীর কাণ্ড পার হয়ে বারান্দায় গড়িয়ে আসে। আজ সে মনোময় বসু অর্থাৎ রত্নার শ্বশুর মশাইয়ের ইজি চেয়ারের পায়ের কাছে নড়াচড়া করছে, ঠিক পোষা খরগোশের মতো, ছটফটে, উজ্জ্বল। চোখ ডলতে ডলতে মূল দরজার দিকে যাচ্ছিল বাড়ির কাজের লোক বাঞ্ছা। তাকে দেখে মনোময় চিৎকার করে উঠলেন, এই এই বাঞ্ছা, এদিকে আয় একবার। আরেকবার চা দিতে বলেছি, 1 ঘন্টা হতে চলল, সেটা কখন পাবো শুনি? হ্যাঁ, বাঞ্ছা থমকে দাঁড়িয়ে পড়েছিল। রত্না চোখের ইশারায় তাকে চলে যেতে বলে মনোময়ের কাঁধের উপরে একটা উলের চাদর গলার দুদিক দিয়ে ঝুলিয়ে দিতে দিতে বলল, বাঞ্ছা বাঞ্ছা করে চেঁচিয়ে লাভ নেই বাবা। সূর্য কোন টঙে চড়ে বসে আছে সে খেয়াল আছে? বাজার যেতে হবে না? বারবার বলি, চাকর বাকরের দ্বারা বাজার হয় না। 2টো ছেলেও তো আছে বাড়িতে, হ্যাঁ, তারা কি এখনো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে? একটা ছেলেকেও মানুষ করতে পারেননি তোমার শাশুড়ি। আপনার বড় ছেলে অফিসের কাজে বাইরে গেছে, কাল ফিরবে বোধহয়। সুমেত বাইরে গিয়েছে? কই, জানতাম না তো। সে যাই হোক, তা অটল কোথায়? সেও কি পারে না? শোনো বৌমা, কলকাতার সেকেলে রাজরাজাদের ধনসম্পদ কিছু কম ছিল না। তারা দীপাবলিতে সারা রাত ধরে রূপোর টাকা ছিটিয়ে তার ঝলসানিতে রাতকে দিন করে রাখতে পারতেন। তবুও তারা নিজের হাতে বাজারটি অন্তত করতেন। মাছটা টিপে টিপে দেখতেন কতটা জাপ দেয়। ইলিশ হলে 3 টিপ বসবে, কাতলা হলে 1 টিপ। এভাবে আরও কত রকম ফন্দি খাটিয়ে তবে ঘরে কাঁচা বাজার ঢুকত। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে? শেষে কিনা ঝিচা করে রুচিতে খেতে হবে। কথায় বলে, কর্তার ইচ্ছেই কীর্তন। আর এখন কর্তাও যা, কুত্তাও তাই। সেই সব দিন আর নেই গো বাবা। এমন সময় পেছনে একটা গম্ভীর গলার আওয়াজ পেল রত্না। মনোময় আর রত্না ঘুরে তাকালেন। সিঁড়ি দিয়ে ছিপছিপে গরনের একটা অল্পবয়স্ক যুবক নেমে আসছে। শ্যামলা রং, টিকালো নাক, পরনে ট্র্যাক প্যান্ট আর পাতলা টি শার্ট। হাতের ম্যাগাজিনটা সোফার ওপর রেখে বলল, হ্যাঁ, কীর্তন হলো পঞ্চজনের। ভগবদ্গীতা অনুসারে কীর্তন হলো কৃষ্ণ গুণকীর্তনের মাধ্যমে জ্ঞান ও কর্মমার্গের অধ্যয়ন। এতে আবার কর্তা বা চাকর বাকর এলো কেমন করে? এই জন্যেই রত্না তার এই দেবরটিকে বড় ভালোবাসে। অত বড় সলিসিটার ফার্মের মালিক হয়েও বাংলা তথা ভারতবর্ষের ঐতিহ্য নিয়ে রীতিমতো নিয়মিত চর্চা করে সে। অটলকে দেখলেই রত্নার মনে পড়ে যায় তার বাবার কথা, তার সেই গ্রামের বাড়ি, তার মাস্টারমশাই বাবা। তার এই দেবরটিকে রত্না সত্যি ভীষণ স্নেহ করে। আপনার ছেলেরা তো কেউই বসে থাকে না বাবা, তাদের রীতিমতো শরীর মন খাটিয়ে চলতে হয় সারাদিন। বাজার হাটও যদি তাদেরই করতে দিই তাহলে যে বাড়তি চাপ পড়ে যাবে।
শ্বশুর শাশুড়ির বিরোধ করা এখনকার বউদের যেন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বলতে বলতে অকুস্থলে প্রবেশ করলেন প্রভাবতী বসু, বসু বাড়ির সর্বময়ী কর্ত্রী। লম্বা দোহারা ভারী গরমকে আরও ব্যক্তিত্বময় করে তুলেছে খাঁচ কাটা চিবুক আর চওড়া চোয়াল। 65 বছর বয়সেও তিনি যে শারীরিকভাবে অত্যন্ত শক্তিমতী তা তার পেশল হাত পা আর টান টান চামড়া দেখলেই বোঝা যায়। হাঁসের পালকের মতো নরম তোয়ালে দিয়ে গলার ঘাম মুছতে মুছতে তিনি এগিয়ে গেলেন বিশাল ড্রয়িং রুমের পশ্চিম প্রান্তে রাখা জুসারটার দিকে। প্রোটিন শেকার্সের জারে আইসোলেটেড ওয়েল প্রোটিনের স্কুপটা খালি করে জল ঢাললেন। তারপর রত্নাকে আবারও কি একটা বলতে গিয়েও থমকে গেলেন। তাকে কেমন অন্যমনস্ক লাগছিল। হাতের জারটা ঝাঁকাতে ঝাঁকাতে তিনি গভীর একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর আরেকটা, আরও একটা, আর থামল না। বড় বড় শ্বাস ফেলতে ফেলতে তিনি হঠাৎ শুয়ে পড়লেন সোফার উপর। হাত থেকে ছিটকে পড়ে গেল জারটা। রত্নার অটল ছুটে এলো প্রভাবতীর কাছে, চিৎকার করে কেঁদে উঠলেন মনোময়। তাড়াতাড়ি করে শাশুড়ির মাথাটা নিজের কোলে নিয়ে অ্যাপোলোতে একটা ফোন করে দিল রত্না। অটল আর মনোময় প্রভাবতীর পায়ের তলা খসছেন তখন জোরে জোরে। রত্না খুব মৃদু স্বরে প্রভাবতীর কানের কাছে মুখ এনে জানতে চাইল, কি কষ্ট হচ্ছে মা, আমাকে বলুন। প্রভাবতীর মুখটা বেঁকে যাচ্ছিল। কাঁপা কাঁপা দুর্বল হাতে তিনি রত্নার গলা টিপে ধরে বললেন, খাল পারে তুই মেরেছিস, সে তাকে তুই মেরেছিস। ঠোঁটের কষ পেয়ে লালারস গড়িয়ে পড়ল বৃদ্ধার। মাথাটা একপাশে কাত হয়ে ঢলে পড়ল, আর পাথর হয়ে বসে থাকা রত্নার মুখের দিকে তাকিয়ে মনোময় বলে উঠলেন, মানে কি এসবে? ঠিক তখনই বাইরের পোর্টিকোর নিচে একটা গাড়ি এসে দাঁড়ানোর আওয়াজ পাওয়া গেল। সুমেদের জ্যাগুয়ারটা এসে দাঁড়িয়েছে বোসবাড়ির সামনে। সে মন্দারমণি থেকে ফিরে এসেছে। সে তার মৃতদেহটা বীভৎস রূপ ধারণ করেছিল। শরীরের নিম্নভাগ সম্পূর্ণ নগ্ন, আর সে অংশটা খালের জলে ডুবে আছে। ঊর্ধ্বাংশের সাদা জামা বিভিন্ন স্থানে ছেঁড়া, গলা, বুক ও পেটের বিভিন্ন স্থানে আঁচড় কামড়ের স্পষ্ট চিহ্ন। কণ্ঠনালীটার কাছে চাপ চাপ রক্ত জমাট বেঁধে আছে। স্পষ্টতই বোঝা যায় গলা কেটে হত্যা করা হয়েছে সে তাকে। সবচেয়ে বীভৎস যে দৃশ্যটা আতঙ্কে হাড়হিম করে দিচ্ছে সবাইকে, শরীরের ডুবে থাকা অংশে জলের উপর ভেসে থাকা রক্ত আর দলা পাকালো নাড়ি। জগিংয়ে এসে এই দৃশ্যটা দেখেই অসুস্থ হয়ে পড়েছিলেন প্রভাবতী দেবী। তাকে অ্যাপোলোতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রেখে যখন সুমেধা, রত্না, অটল আর অপালা পুলিশের তলবে বাঘাযতীন থানায় পৌঁছল, তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। চারজন একসঙ্গে ডিউটি অফিসারের ঘরে প্রবেশ করতে ডিও গোপাল দাস মুখ তুলে তাকালেন। তার বেশ কিছুক্ষণ সময় লাগলো এদের চিনতে। বয়স্ক মানুষ, শীর্ণ শরীরে শিরদাঁড়া বেঁকে গেছে, চোখে বেশ মোটা কাঁচের একটা চশমা। কবজাহার লেখা মাঝারি আকৃতির কৌটোটা পকেটে চালান করে তিনি খাঁটি বাঙাল ভাষায় বলে উঠলেন, ঘরের ভিতরে কি ছাগল খুঁজতে আইছেন নাকি যে এতজন মিলা ঢুকছেন? ও কি যাই আপনি গো? অটল এগিয়ে গিয়ে নিজের সলিসিটার ফার্মের কার্ডটা অফিসারের হাতে দিল। ভালো করে সেটা দেখা হতেই লাফিয়ে উঠলেন তিনি। ইয়া লম্বা একটা সেলুট ঠুকে বললেন, এসআই গোপাল দাস রিপোর্টিং স্যার। বসেন বসেন, আসেন স্যার। চা না কফি? না না, এই গরমে আবার চা কফি কেন? মিরিন্ডা লই আইতে কই। ও সেন্ট্রি, আর কই গেলা? আরে নিজেই শ্বেতা বটবেল খুনের কেসে ডেকে পাঠালেন, আর এখন নিজেই চা, কফি, কোল্ড ড্রিঙ্কস এসব কি শুরু করলেন? আজব লোক তো। মুহূর্তে সারা শরীরের অভিব্যক্তি বদলে গেল গোপাল দাসের। কুলকুঁজো শরীরটা টান টান হয়ে গেল এক নিমেষে। সুমেধের এই অভদ্রতার উত্তরে বললেন, খাদিরটা ওনার লিগা, আপনার লিগা আলাদা। দরজা দিয়ে বাইরাইয়া ডান দিকে ঠাকুরঘর, জুলাইয়া বাইন্দা সাগাইয়া বিভিন্ন রকম ভাবে আপ্যায়ন, বুঝছেন? আপনিই তো প্রাইম সাসপেক্ট মিস্টার সুমেধ বসু। মেলা ফ্যাস ফ্যাস করলে না বাম্বু একেবারে। গোপালবাবু, সেটাকে আপনি খুন করলেন কেন? অটলের গুলির মতো করা প্রশ্নে হোঁচট খাওয়ার মতো করে থেমে গেলেন ডিও গোপাল দাস। মানে এক্সকিউজ মি স্যার,
আপনি জানেন একজন ডিউটি অফিসারের ইনসাল্ট করণের চার্জে। আর আপনি কি জানেন বিনা তদন্তে ফলস চার্জ আরোপের দায় কত মাসে নো পে সার্ভিস করতে হতে পারে? প্রমাণিত হওয়ার আগে যেমন তদন্তকারীর চোখে সবাই দোষী, তেমনই সবাই নির্দোষও বটে। এই অটল, দেখো তো ফোর্সফুলি ফলস চার্জ আরোপের ব্যাপারটা আইপিসির কত নম্বরে পড়ছে? আন্ডার সেকশন 182 অ্যান্ড 211, ওই মাসখানেক থেকে কয়েক বছর অবধি জেল, সঙ্গে মোটা অঙ্কের ফাইন। থাও থাও, যথেষ্ট ডোজ হয়েছে। কেমন হাগা হাগা লাগতেছে যেন। এবারে কেন ডেকেছেন সেটা বলুন। শুনুন স্যার, আমরা না এলেও আপনার কিছু করার ছিল না, তাই এসেই যখন পড়েছি আমরা, কাজের কথাটা সারুন। আমাদের মা অসুস্থ। আপনি গো ডাকতাম না, এখন চিঠি আসিল লাশের ব্যাগে, ওইটার লিগাই। চিঠি? তা তার সঙ্গে আমাদের কি সম্পর্ক? আছে ম্যাডাম, নাইলে আমাকে কোন ঠেহা পড়ছে লোকের ডাইগা এই এই প্যাসাল পাড়নের। দেখা যায় চিঠিটা? পুলিশের এভিডেন্সের কি মিউজিয়ামের মমি পাইছেন যে চাইলেই দেখবেন? ও ওই চিঠিতে ওই সুমেদ বসুর নাম আছে, আর আছে রত্না বসুর নাম, তাই ডাইকা পাঠানো। আচ্ছা, কয়েকখান প্রশ্ন করুন, যাইবেন গা? তা আপনারা যে প্রশাসন লইয়া আইবেন তা কে জানে? ও, আমরা সত্যি দুঃখিত অফিসার। আসলে কি করব না বুঝে উঠতে পারছিলাম না, তাই তাড়াহুড়োতে এটা হয়ে গেছে। এই অটল আর বোন, তোরা বাইরে যা তো, আমরা অফিসারের সঙ্গে কথা বলে আসছি। অপলা উদ্বিগ্ন ফেল ফেলে দৃষ্টিতে তাকালো রত্নার দিকে। কিন্তু দিদি, তুই এখানে? অপালা, বললাম তো যা, আমরা আসছি। অটল উঠে পড়েছিল। সে অপলার কাঁধে হাত রেখে বলল, অপুদি চলো। বৌদি কিন্তু লিগালি ঠিকই বলছে, এখানে আমাদের কোনো রকম কোনো ভূমিকাই নেই। কিন্তু অপলা ততক্ষণে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়েছে। কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে রইল রত্নার দিকে, তারপর হন হন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল। টেবিলের এক পাশে রাখা বোতল থেকে ঢকঢক করে অনেকটা জল খেয়ে গোপালবাবু বললেন, সুমেদ বাবু কি বাঘ টাগ লইয়া কিছু কাম ধাম করেন নাকি? হ্যাঁ, আমি প্যান্থেরা পারদোস। পান্তা পরিতোষ? কি কইলেন? বাঘ বিশেষজ্ঞ। পারদোস হলো বিশেষজ্ঞ শব্দের ল্যাটিন ভার্সন, আর প্যান্থেরও বাঘটাগের ব্যাপারে। যাই হোক, তা আমার প্রফেশন নিয়ে আপনার আবার কি সমস্যা হলো? সমস্যা কি আর একটা? তার আগে কন দেখি, এই শ্বেতা বটক বেলমাইয়া খানের লগে আপনার কি সম্পর্ক? না মানে ব্যক্তিগত কিছু আছে নাকি? হ্যাঁ, অবশ্যই আমার ব্যক্তিগত। শ্বেতা আমার আন্ডারে গবেষণা করছিল এবং যথেষ্ট ভালো কাজও করছিল। বান্ধবগড়ের বাঘের বসবাস নিয়ে ওর একটা থিসিস এনটিসিএতে গৃহীত হয়েছিল, এবং তাতেও যত সম্ভব ভারত সরকারের তরফ থেকে সাইবেরিয়া যাওয়ার সুযোগ পাচ্ছিল সাইবেরিয়ান বাঘের উপর গবেষণা করতে। ব্যাস দিলেন অমনি মাইরা? মানে মানে আপনার নাকা না আমার দেখলে আপনার বোকা মনে লয়? আপনার জুনিয়র বিদেশ যাইতেছে রিসার্চ করতে, আর আপনি ম্যাডাম কি বিষম খাইলেন নাকি সত্য সত্যই হাসতেছেন? আপনি আপনি টাইগার মাঞ্চুরিয়ান জানেন? কি কইলেন? বাঘের মাঞ্চুরিয়ান? আমার লগে এই আর কি দিতেছেন ম্যাডাম? জানেন কর্তব্যরত পুলিশের লগে। আরে দূর মশাই, কর্তব্যটাই তো করছেন না। যে সাইবেরিয়ার চিরতুষার অঞ্চলের টানা 3 মাস জঙ্গলের ভিতর থেকে বাঘেদের জীবনকে একেবারে সামনে থেকে দেখে এলো, সে ওই উঁচকে মেয়েটাকে খুন করবে হিংসে করে। আর মেয়েটার তো রেপও হয়েছে বলছিলেন। সে নিশ্চয়ই সুমেদ ওই খালের জলের মধ্যে। ওকে ম্যাডাম, ওকে। আসলে সে তার ব্যাগের মধ্যে ওই সাইবেরিয়া যাওয়ানের চিঠিখান পাওয়া গেছে,
এনটিসি এর টিকা পাঠানো আর কি। হ্যাঁ, তাই ভাবলাম যাকে আপনারা এখন আসেন ম্যাডাম, বুঝলেন? তবে একটু কোঅপারেট কইরেন, বুঝছেন? হ্যাঁ, বুঝতেই তো পারতেছেন, বিলিয়ন ছাত্রী, খোদ সিপির প্রত্যাশার, তার উপরে ভারত সরকার তো রয়েছে। এই ঝিঙ্গা আলুর তরকারি আর মোটা চাইলেন ভাতে আর কতখানি সামলামু, একটু দেখেন। রত্না আর সুমেদ উঠে আসছিল। দরজার কাছে পৌঁছতেই পেছন থেকে আবার গোপালবাবুর মিনমিনে গলাটা শোনা গেল। স্যার, ম্যাডাম। আবার কি হলো? কইতেছি, সত্য সত্যি কি বাঘ দিয়াও মাঞ্চুরিয়ান বানানি যায়? উফ, আপনি যেটা ভাবছেন তা নয়। সাইবেরিয়ান বাঘকে মাঞ্চুরিয়ান বাঘও বলা হয়। সুমেধ আর রত্না ঘর থেকে বেরিয়ে যেতেই গোপালবাবু ধপ করে চেয়ারের উপর বসে পড়লেন। বললেন, হালার পান্তা পরিতোষ রে। পুলিশ স্টেশনের বাইরে ঘরমাক্ত বিরক্ত মুখে একটা সিমেন্ট বাঁধানো বেঞ্চের ওপর বসেছিল অপলা। ব্যস্তভাবে উদ্বিগ্ন মুখে পায়চারি করতে করতে অটল দেখল সুমেধ আর রত্না থানা থেকে বেরিয়ে আসছে। সে দ্রুত পায়ে দৌড়ে যায়। কি হলো কি ভেতরে? আহা, ব্যস্ত হোস না। আরে উনি জাস্ট হাওয়ায় তীর ছুঁড়ছেন। ভেবেছিলেন টেবিলে বসেই কেসটা সলভ করে ফেলবেন। তবে যাই বল, ব্যাপারটা কিন্তু সত্যি চিন্তার। কি মারলো বলতো মেয়েটাকে? যা মনে হচ্ছে তুই সেটা খুঁজে বের করে ফেলবি মিস মার্পল। হ্যাঁ, করতেই পারি, অসুবিধাটা কোথায়? পাশ করছে আর্টস পড়েও তোর কনফিডেন্স আমাকে সত্যিই মাঝে মাঝে অবাক করে দিদি। তাই নাকি? তা বিশ্বভারতী থেকে পিএইচডি করে বিস্তুত দিদির শ্বশুরবাড়িতে বসে বসে খাওয়া, ঘোরা, ফুর্তি করাচ্ছে, সেটা ভালো নয় কি? কাল বিকেলে তুই ক্লাবে গিয়েছিলিস, ফিরেছিস সুমেধ ফেরারও 1.5 ঘন্টা পরে, তাই তো? হ্যাঁ, তা নিজের বাড়িতেও তো কেউ এতটা যথেচ্ছাচার করে না, তাই না? সে প্রশ্নের জবাব আমি মনোময় বসু আর প্রভাবতী বসু ছাড়া আর কাউকে দিতেই বাধ্য বলে মনে করি না। সব নিজে নিজে স্টার রে, নইলে আজ এই কৈফিয়ত তুই আমাকে দিতি? আরে না না, কি যে বলিস, জবাব টবাব দিতাম না। আমার বাবা তো আর মদ্যপ অবস্থায় নিজের স্ত্রীকে খুন করে আত্মহত্যা করেননি যে কাউকে আমায় জবাবদিহি করতে হতো। বেগবান ঘোড়া হঠাৎ লাগামে টান পড়লে যেমন থমকে দাঁড়ায়, তেমন করেই হঠাৎ থেমে গেল অপালা। তারপর ছুটে হারিয়ে গেল বাঘাযতীন 4 মাথার মোড়ের জনসমুদ্রে। সুমেধ গলা খাঁকারি দিয়ে বলে উঠল, এতটার দরকার ছিল কি? ছিল না? তাহলে বলে দাও, আর বলবো না। না না, ঠিক আছে। বোকার মতো একটা প্রত্যুত্তর দিল সে। সুমেধ এগিয়ে গেল গাড়ির দিকে। পেছনে দাঁড়িয়ে থাকা রত্নার মুখে মুচকি হাসিটা ততক্ষণে আরও একটু চওড়া হয়েছে। এমন সময় অটল আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে উঠল, দুনিয়া বানানে ওয়ালে ক্যা তেরে মন মে সমাই। তারপর সবার পিছু পিছু সেও এগোলো গাড়ির দিকে। শ্বেতা খুনের 2 দিন আগের ঘটনা। বাইরে আয়। আপনি খবরে চলে আসুন না ম্যাডাম, মস্তিও হবে আর কাজের কথাও হবে। এক চড় মেরে তোমার মস্তির শখ আমি ঘুচিয়ে দেব। বাইরে এলে আয়, নয়তো কাজের লোকের অভাব নেই। আপনি না মাইরি কথায় কথায় খার খেয়ে যান দিদি। আসছি। কলকাতার বুকের ভেতরে আরও একটা কলকাতা থাকে, সেটা ঝলমলে আলোকবৃত্তের ঠিক সীমারেখায় অবস্থিত। এখানে ড্রেনের গন্ধে মিশে যায় রসুন ভাজার গন্ধ, এক ঝলক সস্তা আতরের গন্ধ ভেসে আস্তে গিয়েও আটকে যায় চোলাইয়ের খোলা বোতলের মুখে। দেওয়াল জুড়ে শীর্ণ ছায়ারা ঘুরে ঘুরে বেড়ায় এখানে। মাঝে মাঝে মনে হয় এরা শুধু ছায়াই, এদের ধারণকারী কোনো কায়া নেই। এরা দিনের আলোয় হারিয়ে যায়,
দেওয়াল, ফুটপাত বেয়ে ক্লেদাক্ত কীটের মতো লুকিয়ে পড়ে যেখানে সেখানে। আমি তো দিদি বাইরেই দাঁড়িয়ে আছি, এই ব্রিজের তলায়, মাঝের পিলার। ডান দিকে সিঁড়ি দিয়ে ওঠ, লাল চেসিসের টোটো, সাইডে নীল পলিথিনের পর্দা। ফেডের ছেঁড়া জিন্স আর আঁটো টি শার্ট পরা রোগা পটকা শরীরের ছেলেটা সিঁড়ি বেয়ে উঠে আসতেই টোটোটা দেখতে পেল। ব্রিজের নিচের পৃথিবী আর উপরের পৃথিবীতে স্বর্গ নরক ফারাক। আলো ঝলমলে পথ উত্তরে চলে গেছে, ওই গাঙ্গুলি বাগান চারমোড়ের দিকে। ঝিরিঝিরি বৃষ্টিতে আরও বেশি উজ্জ্বল লাগছে দ্বিতল ত্রিতলে অবস্থিত ঝাঁ ঝাঁ চকচকে রেস্তোরাঁ, জিম। টোটোর নীল পর্দার আড়াল থেকে একটা কালো রেইনকোট পরা হাত বেরিয়ে এসেছে। পলিথিনে মোড়ানো বেশ চওড়া একটা টাকার বান্ডিল। মোড়কটা হাতে নিয়ে ছেলেটা ঘাড় চুলকে বলল, এখন ক্যাশ নিয়ে ঘোরা হেভি রিস্ক দিদি, অনলাইন দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই তো তোর সঙ্গে তো বিজনেস ডিল করছি আমি, না? তাই ভদ্র লোকেদের মতন লেনদেন হবে আমাদের। হ্যাঁ, চামারের মতন কথা বলা বন্ধ কর। কাজটা না পারলে বলে দে, তোর মতন বহু কুত্তা এ শহরে ঘুরছে। হ্যাঁ, এঁটো কাটা ফেলবো আর ল্যাজ নাড়াতে নাড়াতে ঠিক চলে আসবে। আপনি দিদি শিক্ষিত, কিন্তু ভাষা পুরো আমাদের মতো বিলা। আসলে রোকড়া গিয়ে আবার ব্যাংকে ফেলতে হবে, সে আরেক লাফড়া। সে যাকে, তাহলে বলছি, তাহলে শুধু ফলো করলেই হবে মালটাকে, খরচা পানি দেব না? না না না, ওসব কিছু না। শুধু যেখানে যায় ছায়ার মতো চিপকে থাকবি আর আমাকে আপডেট দিবি। ফোন করবি না, জাস্ট মেসেজ করবি আর 5 সেকেন্ডের মাথায় ডিলিট করবি। ওকে? জো হুকুম বস। ন্যাশনাল টাইগার কনজারভেশনের অথরিটির মেইলটার প্রিন্ট আউট বার করে সেটা যখন আইরিস হসপিটালের সামনের অটোর লাইনে দাঁড়ালো, ছেলেটাকে আবার দেখতে পেল সে। বিগত 2-3 দিন ধরে এই ছেলেটাকে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছে সে। প্রথম কয়েকবার সমাপতন ভেবেছিল, কিন্তু আজ স্যারের বাড়ি যাওয়ার পথেও যখন লাল টি শার্ট পরা অ্যান্টি সোশ্যাল মার্কা দেখতে ছেলেটাকে দেখতে পেল, বুঝল নির্ঘাত একে কেউ তার পিছনে প্ল্যান করেছে। 7-5 ভাবতে ভাবতে অটোতে উঠে পড়ল সে। উল্টো দিকের প্রায় ফাঁকা ফুটপাথ থেকে নেমে ছেলেটাও লজ্জরে বাইকটা স্টার্ট দিল। সমাজ কল্যাণ ব্যায়াম সমিতির সামনে নেমে গেল সেটা। ছেলেটা তার দিকে তাকাতে তাকাতে হুশ করে উড়ে বেরিয়ে গেল 8B বাস স্ট্যান্ডের দিকে। ব্যায়াম সমিতির ভিতর দিয়েও রাস্তা আছে স্যারের বাড়ি যাওয়ার। কিছুটা গিয়ে ভারত মাতা মন্দিরের পিছনের গলি দিয়ে গিয়ে রানীকুঠির দিকে 5 মিনিটের পায়ে হাঁটা পথ। ছেলেটা মূল রাস্তা ধরে উত্তরে চলে গেলেও সে তার বারবার মনে হচ্ছিল এখনও যেন তাকে অনুসরণ করা হচ্ছে এবং যখন তখন তাকে পিছন থেকে আক্রমণ করা হবে। সে হয়তো বাড়ি ফিরে যেত, কিন্তু স্যারের সিগনেচারটা সত্যিই জরুরি। বারবার পিছনে তাকাতে তাকাতে সে বোসবাড়ির মূল দরজাটা চৌহদ্দির ভেতরে ঢুকল। এখান থেকে একতলার ড্রয়িং রুমটা সরাসরি দেখা যায়। এতক্ষণ পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সেটা। স্যারের বাড়িতে ঢুকতেই তাকে নিয়ে একটা হই হই কাণ্ড বেঁধে গেল। রত্না বৌদি, জেঠু, জেঠিমা, অপালাদি, অটলদা তাকে ঘিরে যে উল্লাসের বহিঃপ্রকাশ দেখাচ্ছিল তাতে রীতিমতো লজ্জায় পড়ে যাচ্ছিল সে। কিন্তু তার চোখ দুটো যে রিজু ছিপছিপে চশমা পরা মানুষটিকে খুঁজছিল, তিনি অনুপস্থিত। ঘোর কাটল তার অপালাদির ডাকে। তাহলে বৈজ্ঞানিক সাহেবরা এবার তো একেবারেই সাইবেরিয়া, আমাদের তো তাহলে ভুলেই যাবে বলো। আরে কি যে বলো দিদি, তোমরা না থাকলে বা স্যার সহযোগিতা না করলে এই সুযোগ পাওয়া আমার স্বপ্নেরও বাইরে ছিল। আচ্ছা স্যার কি দেখছি না যে, স্যার কোথাও? আস্ক হার ওয়াইফ, হাউ কুড আই নো? আরে দূর, এটা জানার জন্য আবার বৌদিকে কেন? আমরা, এমনকি তুমিও তো জানো অপুদি, দাদা 3 দিনের কাজে বাইরে আছে। ড্রামা করাটা তোমার একটা আর্ট বটে। হ্যাঁ, অপলা বিরক্ত মুখে গোঁজ হয়ে রইল। প্রভাবতী এনজিও গ্রুপগুলোতে মেসেজ করেছিলেন, রিপ্লাই দিচ্ছিলেন। ফোন থেকে মুখ তুলে বললেন, অটল,
তুমি মাঝে মাঝে ভুলে যাও যে অপালা ইজ লাইক আ রেসপেক্টেবল গেস্ট ইন আওয়ার প্রেমিসেস। আজ আমাদের কপাল মন্দ না হলে ওকেই তুমি বৌদি বলে রেসপেক্ট করতে। সুমেতকে এই অপালাই তার পিসির বাড়িতে বেড়াতে নিয়ে গিয়েছিল, সামথিং গোবিন্দপুর না কোথাও যেন। নইলে আজ রত্না বোস বাড়িতে আসতে পারতো না। সুমেত নেভার গট মাই টেস্ট, আদারওয়াইজ। আহা, আজ আবার এগুলো কেন? শ্বেতা এসেছে, লেট সেলিব্রেট হার সাকসেস। প্রভাবতী কড়া চোখে মনোময়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগেই অটল বলে উঠল, অপালা ইজ নেভার আ গেস্ট মা, সিস ফ্যামিলি, একেবারে ব্রাদার অ্যান্ড সিস্টার। হেই, কি অপুদি, তাই তো? অপলা গটগট করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ঘরটার থমথমে নৈশব্দ কাটিয়ে রত্না এগিয়ে এলো সীতার কাছে। তার কাঁধে হাত রেখে নরম গলায় বলল, স্যারের সঙ্গে কাজটা না হয় পরশু এসে সেরে নিও। আজ দুপুরে এখান থেকে লাঞ্চ করে তারপর বাড়ি যাবে, কেমন? না না বৌদি, আবার এসব কেন? আমি এমনিতেই খুব খুশি হয়েছি আপনাদের স্নেহ সম্মানে। বললাম না, আজ লাঞ্চ সেরে তারপর যাবে। গুরুপত্নীর আদেশ ফেলা যায় না, এটা জানো তো? এবং মহাভারতেও তো বলেছে, অতিথি যস্য ভগ্নাস্য গৃহাৎ প্রতিনিবর্ত্যতে স তস্मै দুষ্কৃতি ত্বং দত্ত্যা পুণ্যমদায় গচ্ছতি। তৃণানি ভূমরুদকং বাক চতুর্থী চ শূনৃতা এতন্যপি সত্যং গেহে ন ছিদ্যন্তে কদাচন। এবার তুই এটার মানে বলে দে অটল। আমি মফস্বলের বিয়ে পাস, মাথায় কিচ্ছু ঢোকেনি। এই তুমি কিছু বুঝলে গো শ্বেতা? মনোময় উৎসুক ও গর্বিত চোখে তাকিয়ে থাকলো অটলের দিকে। প্রভাবতী আবারও ফোনে স্ক্রিনে চোখ রাখলেন। অটল বলল, বৌদি তুমি না, এ তো আমরা সবাই জানি। মহাভারতের এই উদ্ধৃতি শান্তি পর্বে, সেখানে মোক্ষ পর্বাধ্যায়ে বলেছে যে অতিথি অন্নপান ও অভ্যর্থনা না পেয়ে যে গৃহস্থের গৃহ থেকে নিরাশ হয়ে ফিরে যান, সে অতিথি গৃহস্থকে তার সমস্ত দুষ্কৃতি দিয়ে সমস্ত পুণ্য গ্রহণ করে চলে যায়। এই তাহলে তুমি কি দুষ্কৃতি সেটা? দুপুরে খাবার টেবিল সাজিয়ে সীতাকে ডাকতে এলো রত্না। সুমেদের স্টাডি টেবিলে বসে সীতা এক মনে তাকিয়ে আছে সুমেদের আবক্ষ ছবিটার দিকে। চোখ দুটো জ্বলে উঠল রত্নার। লাঞ্চ টেবিলে বসেই অপলা ঘোষণা করল, আমি কিন্তু লাঞ্চ সেরেই বেরিয়ে যাব। আমাদের শ্যামবাজারের পুরনো পাড়ার ক্লাবে একটা গেট টুগেদার আছে। আজ আমি নাও ফিরতে পারি। আই এম নট সিকিং পারমিশন, জাস্ট জানিয়ে দিলাম আজকে ডিনারে থাকছি না। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। এই কালচারাল মিটগুলোতে তুমি বা শ্বেতার মতো মেয়েরাই তো যাবে। সবার জন্ম তো আর হাড়ি করাই ঠেলার জন্য হয়নি। রত্না এসব শুনে শুনে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছে যে এখন আর প্রত্যুত্তর দেবার প্রয়োজন বোধ করে না। এখন বর্ষার দ্বীপ্রহর, থেকে থেকে আলো হয়, থেকে থেকে অন্ধকার হয়ে আসে সর্বদিগন্ত। 4টে নাগাদ অপলা বেরিয়ে গেল বর্ষাদ্বীপে। তার চলে যাওয়া দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলল রত্না। আলোকিত করিডোর দিয়ে দক্ষিণের ঘর থেকে বেরিয়ে এলেন মনোময়। হাতের খোলা ল্যাপটপটা দেখতে দেখতে রত্নাকে জিজ্ঞাসা করলেন, বেশ কয়েকটা বড় ট্রানজ্যাকশনের স্টেটমেন্ট পাঠাচ্ছে ব্যাংক। বড় খোকা কি কোনো প্রজেক্টে হাত দিয়েছে? হ্যাঁ বাবা, ওই গোবিন্দপুরে জুনিয়র হাই স্কুলটাকে হায়ার সেকেন্ডারি করার কাজ চলছে। আমার বাবার স্বপ্ন ছিল তো, বিল্ডিং বাড়ছে, নতুন স্টাফ নিয়োগের ফান্ড, তাই আর কি। আপনাকে জানানো আমার উচিত ছিল। সারাদিনের পরিশ্রমের পর রত্নার পারছিল না। এই সময় মাঝে মাঝে সে ভারত মাতার মন্দির চত্বরে গিয়ে চুপচাপ বসে থাকে। উল্টো দিকে একতা হাইটসের বিরাট বাড়িটার মাথায় মেঘ জমতে থাকে। ছেলেবেলায় যেমন জমত ওই মিত্তিত্বের বড় বাড়ির তাল গাছটার মাথায়। বাবা ভিজতে ভিজতে স্কুল থেকে ফিরে বারান্দায় উঠে ডাক পারতেন, রত্না ডাকা 3টি স্যাঙা, ঢাল তরোয়াল ঝনা ঝনা, কই 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 আমার রত্নামা কই। রত্না মাঝে মাঝে ভাবে, সে কি ভালো আছে? এত বৈভব ভালোবাসার মানুষের ঘরে জুড়ে থাকা
মোটামুটি নিষ্পৃহ শ্বশুর, আদরের দেওর, সে কি ভালো আছে? বৌদি, এইবার আমাকে বেরোতে হবে। একবার সোনারপুর যাব, মাসি ডেকেছেন। আসলে একা থাকেন তো, আমি গেলে একটু খুশিই হয়। আজ রাতে ওখানেই থেকে যাব ভাবছি। রত্না কিছু বলল না, ওর মাথায় হাত রাখল। রত্নাকে একটা প্রণাম করে সে তা মূল দরজার দিকে পা বাড়ালো। বড় দরজা পার হয়ে পথে নামতেই রত্নাও একটা বর্ষাতি টেনে নিয়ে ভারতমাতা মন্দিরের দিকে রওনা দিল। আজ আর গাড়ি নিল না সে। ভিজে পিচ ঢালাই রাস্তা, অঝোর বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এই দৃশ্যটা তার খুব ভালো লাগে। এ যেন রাস্তাটা নয়। রত্না নিজে ধুয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তারপর তার মনোমৃত্তিকা জমা হচ্ছে অন্য কোনো ঘাটে। বাঘাযতীন স্টেশন চত্বরে অটো থামতেই আর চোখে ছেলেটাকে দেখতে পেল সেটা। বৃষ্টিতে রাস্তায় লোকজন একেই কম, তার উপরে সোনারপুর লাইনে ঝি গাড়ি চলে গেছে 5টার সময়। প্ল্যাটফর্ম শুনশান। সেটা যাবে উল্টো দিকের প্ল্যাটফর্মে। ওভারব্রিজে ওঠার মুখেই সেটা হঠাৎ খেয়াল করলো ছেলেটা একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ছুটতে শুরু করলো। উল্টো দিকের প্ল্যাটফর্মে নামা সিঁড়ি ধরতে হলে গতি স্লথ করতে হবে, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাতে। তাই সেটা থামল না। 3টে প্ল্যাটফর্ম পার হয়ে একেবারে বিহারি বস্তির দিকটা এসে নামল। ইটের শেওলা ধরা দেওয়াল, অপ্রশস্ত উঠোনে দাঁড়িয়ে ভিজতে থাকা একটা মোষ ছাড়া আর কেউ নেই। অবশ্য থাকলেও লাভ ছিল না। এসব জায়গায় চিৎকার করে মরে গেলেও কেউ আসবে না। সামনে একটা সংকীর্ণ সিমেন্ট বাঁধানো ফুটব্রিজ। ব্রিজের নিচে পুঁতিগন্ধময় খাল। কতগুলো ডুমুর গাছ বিদেহীর মতো দাঁড়িয়ে আছে খাল পাড়ে। ডুমুর গাছগুলোর কাছে পৌঁছতেই একটা বর্ষাতি পরা ছায়ামূর্তি গাছগুলোর আড়াল থেকে বেরিয়ে এলো। প্রায়ান্ধকার বর্ষার সন্ধ্যাতেও সেই ছায়ামূর্তির হাতের চকচকে ধাতব পাতটা দেখতে পাওয়া যাচ্ছে। মূর্তিটার এক মুহূর্ত সময় না দিয়ে সে তার গলায় চালিয়ে দিল হাতের 1.5 বিঘত লম্বা ফলাটা। সে তাকে ফলো করতে করতে আসা ছেলেটা ততক্ষণে হতবম্ব হয়ে দাঁড়িয়ে পড়েছে। সে যে পালিয়ে যাবে সে বোধ অবধি তার লোভ পেয়ে গেছে। তাকে উদ্দেশ্য করে নিজের হাতের ফলাটা উঁচিয়ে ধরে ছায়ামূর্তি বিকৃত গলায় বলে উঠল, চলে যা, নইলে কুচি কুচি করে কেটে এখানেই ফেলে রেখে দেব। এটা কি আমি নিজের হাতে শেষ করব। চল ফুট। পড়ি কি মরি করে দৌড় লাগালো ছেলেটা। ঠিক তারপরেই প্রায় মৃত সে তার 2 পায়ের মাঝখানের পরিসরে ছোঁড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠুকিয়ে দিতে লাগলো খুনিটা। মাংস চামড়া কাটার শব্দ হলো। কচ কচ পটপট করে ছিঁড়তে লাগলো নাড়ি। সাপের মতো ঠান্ডা হিস হিসে স্বরে ছায়ামূর্তিটা বলতে লাগলো, সবাইকে চিড়ে দেব, সবাইকে। চুড়িদের চারপাশে এই যে মাগিকে দেখবো না, চিড়ে দেব। ওর ছবি দেখে দেখে আমার মারছিলি না মাগি? হ্যাঁ, দেখ এবার দেখ, আরো বড় জিনিস দিয়েছি তোর ফাটায়। লাগছে? হ্যাঁ, আরাম লাগছে? বল না, লাগছে? কণ্ঠনালী কাটা সে তার গলায় আর বৃষ্টিস্নাত খালের জলে একসঙ্গে বুড়বুড়ি কাটতে লাগলো। কাদা জলের বুড়বুড়ি, রক্তের বুড়বুড়ি। পোস্টমর্টম রিপোর্টটা হাতে নিয়ে গোপাল দাস হতবম্বের মতো দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। শ্বেতা বটব্যাল খুন তো হয়েছেই, তবে যে ব্যাপারটা সবার আগে প্রকটভাবে চোখে পড়ছিল তা হলো সে তার যৌনাঙ্গ দিয়ে বেরিয়ে আসে নাড়ি ভুঁড়ি। স্বভাবতই গোপাল ভেবেছিলেন ধর্ষণের মামলা, কিন্তু ধর্ষণ তো দূরের কথা, দেহের অন্যান্য কোনো প্রত্যঙ্গেই কামজাত কোনো আক্রমণের চিহ্ন মাত্র নেই। ফরেন্সিক বিল্ডিং থেকে বেরিয়ে আসতে আসতে
সিআই সাহেবের ফোনটা এলো। জয় হিন্দ স্যার। এই শোনো, তুমি আমাকে স্যার বলবে না, বুঝেছ? অদ্ভুত একটা ফিলিংস হয়। তা কেসটা কতদূর গড়ালো? স্যার, পিছা মিরাই রেপ করে নাই তো? কে? পিছা মারা? মানে? সরি স্যার, সরি না, মানে স্যার মাদার ল্যাঙ্গুয়েজের টানে কইয়া ফেলাইছি আর কি। আচ্ছা গোপাল, তোমাকে এএসআই কে বানিয়েছে বলো তো? পশ্চিমবঙ্গ পুলিশ স্যার। ওফ, কেসের প্রোগ্রেস বলো। সেন্ট্রাল থেকে চাপ আসছে বারবার, আর না পারলে ছেড়ে দাও। অন্য অফিসার আছে অনেকে। না স্যার, আমি করুম স্যার, আমি করুম। সিআই এর ফোনটা কেটে গেল। গোপাল নিজেকে অথই জলে বোধ করছিলেন। কোনো রকমে নিজেকে একটা ঝাঁকুনি দিয়ে প্রকৃতিস্থ করার চেষ্টা করে বোলেরোটায় চেপে বসলেন। ড্রাইভারকে নির্দেশ দিলেন, সুমেধ বসুর বাড়ির দিকে চালাও। মনোময় খুব নরম করে হাত বুলিয়ে দিচ্ছিলেন প্রভাবতীর মাথায়। প্রভাবতী কিছুতেই নিজেকে প্রবোধ দিতে পারছিলেন না। সে তার মৃতদেহ তিনিই প্রথম দেখেছেন এবং এটা যথেষ্ট স্বাভাবিক ব্যাপার। রত্না তার পায়ের কাছে বসেছিল। সুমেধ, অটল, অপলা বারবার দেখে যাচ্ছিল প্রভাবতীকে। বর্ষার দুপুরে চোখ চলে না বেশি দূর। সেই ক্ষীণ আলোতেই জানলা দিয়ে সাদা বোলেরোটাকে প্রধান ফটক দিয়ে ঢুকতে দেখা গেল। কিছুক্ষণ পরে অটল এসে খবর দিল, দাদা পুলিশ এসেছে, কিছু জিজ্ঞাসাবাদ করবে বলল। মায়ের শরীর খারাপ বলেছিলি? হ্যাঁ, আইও বললেন কাউকে ডিস্টার্ব করবেন না, শুধু খুনের সময় যারা বাড়ির বাইরে ছিল তাদের দু একটা রুটিন প্রশ্ন করবেন। তার মানে আমি আর অপালা? না, ওই সময় আমিও বাইরে ছিলাম, আমিও সঙ্গে থাকব। অটল বরং মায়ের কাছে থাকুক। বাবা, আপনাকেও বাইরে আসতে হবে না। না না রত্না, অটল যাক তোমাদের সঙ্গে, ওর থাকাটা দরকার। অটল, তুই যা বৌমার সঙ্গে। গোপাল দাস একটা চেয়ারে বসে ঘাম মুছছিলেন। ওরা চারজন ড্রয়িং রুমে প্রবেশ করতে তিনি ওদের দিকে তাকালেন। সুমেধার রত্না গোপালের সামনে একটা সোফায় বসে পড়ল। অটল জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি বারবার আমাদের কেন বদার করছেন জানতে পারি কি? আমাদের আত্মীয় সময় একটি মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হলো, আর আপনি আমাদেরই পিছনে লেগে আছেন। এর চেয়ে অন্যত্র খুঁজলে বেশি কাজ হতো নাকি? আসল খুনি তো পালানোর সুযোগ পেয়ে যাচ্ছে এতে। গোপাল কানের পাশের পাকা চুলগুলোর ভিতরে আঙুল চালিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আচ্ছা অটল স্যার, আপনি তো উকিল তাই না? অটল কিছু না বলে সম্মতিসূচক মাথা নাড়ল। আচ্ছা তাহলে কোন দেখি আমাকে একখান কইরা ইনভেস্টিগেটিং অফিসারের কয়খান কইরা ক্যাশ পড়ে মাসে? নিশ্চয় জানেন। মাইন্সে কয় পুলিশের বুড়ি, পুলিশের গ্যাস অম্বল কেন হয়? এই ক্যাশের পিছনে সুইটা সুইটা কত রাত বাড়ি যাই না, তালে জালে খাইয়া থাকি রাস্তার ধারে। কাইলকা কি দিয়ে ডিনার করছি জানেন? হ, সিঙ্গাড়া আর চিনি গোলা দুধ চা দিয়া। দেখতেছেন আপনি গো এসি ঘরে বইয়া কেমন ঘামতাছি, বুকে ব্যথা করতেছে, মাথা মনে লয় ফাইটটা যায়। বউ খবর দিছে গ্যাস শেষ, ইলেকট্রিক বিল আইছে ৬,০০০ টাকা। আর কত কমু অ্যাডভোকেট স্যার, কত কমু বলেন? কথাটা হইল একখান ক্যাশ শেষ করণে তারা আমাকে বেশি থাকে আপনাকে ঠিকা, বুঝলেন? আমি যারা করতে আসি নাই, কয়খান কথা জিগামু, কয়খান কথা জানুম, তারপর জামু গিয়া। প্লিজ কোঅপারেট। আসলে আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ, তাই আমার দেওয়ার উত্তেজনার বশে ওসব বলে ফেলেছে। তার উপর অমন একটা ভালো গুণী মেয়ের খুন, বিভৎস ধর্ষণ। আমরা তো ধর্ষণ তো হয় নাই ম্যাডাম, ওইটা ভুল। মিসগাইড করণের লিগা কোনো অস্ত্র দিয়া যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করা হয়েছে। আসলে এই কথাটাই জানানোর লিগা আইছিলাম। পিএম রিপোর্ট দেখানোর নিয়ম নাই, কিন্তু অটল বাবু এইখানে আসেন, উনি ঠিক এভিডেন্স হিসেবে যখন ইচ্ছা তখন দেখা লইতে পারবেন, তাই দেখাইতেছে। সুমেধ হাত তুলে বলে উঠল, না না, সে ঠিক আছে, আমরা দেখতে চাই না, কিন্তু খুনটা করলো কে?
এই শ্বেতা ম্যাডামের বাড়ি কোনখানে? বাঘাযতীনেই একটা হাউজিং কমপ্লেক্স আছে, অরবিট সিটি। আচ্ছা, চিনি জায়গা খান। তার মানে আপনি গো বাড়ি আইতে গেলে ওনারে আইরিশ হসপিটালের সামনে থেকে বাস বা অটো ধরন লাগবে, তাই তো? নিজস্ব গাড়ি আসিল ওনার? যতদূর জানি না। একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি অফিসার। বলেন। যেদিন শেষ ও আমাদের বাড়িতে আসে, ওকে ওকে খুব উত্তেজিত দেখাচ্ছিল। আমাদের ড্রয়িং রুমের এন্ট্রান্স থেকে বাইরের দরজাটা দেখতে পাওয়া যায়। ওনা বারবার পিছন দিকে তাকাচ্ছিল, ঠিক যেন কেউ ওর পিছু নিয়েছে। আপনি একবার গড়িয়াহাট 8B রোডের সিসিটিভি ফুটেজটা চেক করতে পারবেন অফিসার? যদি কিছু অস্বাভাবিক চোখে পড়ে। একটু মৃদু হাসির শব্দ শুনে সবাই অপলার দিকে তাকালো। মুখ থেকে চট করে হাসির রেশটা মুছে ফেলে অপলা বলল, ওই রাস্তা দিয়ে হাজার হাজার লোক যাচ্ছে দিদি, ওইভাবে কি ট্রেস করা যায়? আসল জীবন যদি ওই ওয়েব সিরিজের মতোই সহজ হতো না, তবে এদেশে আর ক্রাইম হতো না। সবসময় সব জানতা ভাবটা দেখাস না অপালা। সেটা যখন আমাদের বাড়িতে আসে তখন খুব একটা বেলা হয়নি। ওই সময় তো আর মেলা বসে না রাস্তায়। অস্বাভাবিক যদি কিছু থাকে সেটা চোখে পড়বেই। অপলা রত্নার চোখে চোখ রেখে বলল, ঠিক যেমন কেউ শ্বেতাকে ফলো করেছিল, তাই না? রত্নার মুখটা মুহূর্তের জন্য সাদা কাগজের মতো হয়ে গেল। অটল বলে উঠল, ফলো করবে? কে ফলো করবে শ্বেতাকে? যে কেউ করতে পারে, যেমন ভাড়াটে কেউ কিংবা অ্যান্টি সোশ্যাল। নট ডেফিনেট, আমি ইন জেনারেল বলছি। তুমি এমন পার্টিকুলার হয়ে বলছো যেন তুমি কাউকে হায়ার করেছিলে টু স্পাই অন হার। আরে বাবা, আপনারা থামেন এবার। আমার শেষ প্রশ্ন, শ্বেতা ম্যাডাম আপনি গো বাড়ির থেকে কখন বাড়াইছিলেন? ওই মার্ডারের দিনের কথা কইতেছে। ওই 5:20 নাগাদ। তার মানে মার্ডারের ঠিক আধ ঘন্টা মতো নাই গে। আইসা এখন যাই গিয়া, তবে দরকার হইলে কিন্তু আমারে আবার আসতে হইব। একটু কোঅপারেট কইরেন, বুঝছেন? গোপালবাবু সমেত বোলেরোটা মূল গেট দিয়ে বেরিয়ে যেতেই সুমেধ রত্নাকে বলল, তোমরা কি বাইরের লোকের সামনে ম্যানারেবল হতে পারো না? বস্তি বাড়িতেও মনে হয় এরকম হয় না। রত্না একটা কথাও না বলে ড্রয়িং রুম ছেড়ে বেরিয়ে গেল। অটল বলল, শুরুটা কিন্তু বৌদি করেনি দাদা। আজ আমার বাবা মা থাকলে পদে পদে এই অপমানগুলো আমাকে আর হজম করতে হতো না। আমি খুব তাড়াতাড়ি তোমাদের বাড়ি থেকে চলে যাব সুমেধদা, দেখো, খুব তাড়াতাড়ি। কলিং বেলের শব্দ শুনে দরজা খুললেন সৌরভ বটব্যাল। আশা করেছিলেন পুলিশ আসবে, তাই গোপালবাবুকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে খুব বেশি অবাক হলেন না। ভাঙা গলায় বলে উঠলেন, আসুন অফিসার, আসুন। ঘরের মধ্যে ঢুকতেই একটা মিঠে মেয়েলি পারফিউমের সুবাস পেলেন গোপাল। মনে মনে একটা খটকা লাগলেও মুখে কিছু বললেন না। ভেতরে এসে সোফায় বসতে বসতে বললেন, আমি হইলাম শ্বেতা বটব্যাল মার্ডার কেসের ইনভেস্টিগেটিং অফিসার গোপাল দাস। কয়েকটা কথা জানানোর আছিল, তাই এই অবস্থাতেও আপনি গো ডিস্টার্ব করতে হইল। ইটস ওকে, এটা তো আপনার ডিউটি। চা খাবেন? ওইসব বাদ দেন। আপনারা ফ্যামিলিতে কয়জন মানুষ? আমরা দুজনেই থাকি। আপনার ওয়াইফ নেই, ডিভোর্সড। আচ্ছা, শ্বেতা ম্যাডামের কোনো শত্রু আসলো? মানে আপনি জানেন কি তেমন কিছু ছিল কি? মাথাটা নিচু করে কথা বলছিলেন সৌরভ। এই প্রশ্নে হঠাৎ করে একেবারে ভেঙে পড়লেন। শিশুর মতো কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়ে অজাত শত্রু স্যার। সারা জীবন মুখ গুঁজে পড়াশুনো করে গেছে, কেবল সেই মেয়েকে যে
এমন করে মারলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একবার যদি আমি তাকে খুঁজে পাই না, এই নিজের হাতেই পেঁচিয়ে। অমন কাম করতে গেলে আপনি উল্টে ধরা খাইবেন। আইন ঠিকই দোষীরা কইজা বার কইরা শাস্তি দিব, ঠিক আছে? থামুন মশাই, আইন খুন করলে সেটা খুন, আর আমি খুনিকে শাস্তি দিলে সেটাও খুন। হ্যাঁ, সারা বিশ্বকে দেশের শাসক গোষ্ঠী বোকা বানিয়ে রেখেছে, বোকা। আইনের নামে ওই লেমন জুস দিয়ে। তা আপনি কি করেন? মানে? আরে বাবা, কাম জব উপার্জনের জন্য কি করেন? কেন, ওই বিজনেস করি। সুমেধা আগরবাতি ধূপকাঠির বিজনেস তো? খবর নিছি বটে। তা এই অরবিট হাউজিং এ 3 তলার ফ্ল্যাট খান কতদিন নিয়েছিলেন সৌরভ বাবু? শুনুন, সেটা বলতে আমি বাধ্য নই। আমার কাছে আইটি ফাইল বানানো আছে, প্রয়োজনের জায়গা মতো আমি সাবমিট করে দেব। হে তো আপনার করণী লাগবো। আচ্ছা, আপনার মাইয়ার ঘরটা একবার দেখান তো সৌরভ বাবু। ড্রয়িং রুম থেকে বাঁদিকে গেলে একটা করিডোরের দুপাশে দুটো ঘর। প্রথম ঘরের খোলা দরজা পার হয়ে সৌরভ দ্বিতীয় ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু প্রথম ঘরের খোলা দরজার সামনে হঠাৎ থমকে দাঁড়ালেন গোপালবাবু। ঘরের ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন মোহগ্রস্তের মতো। সৌরভের ডাকে হুঁশ ফিরল তার। কি হলো? আমার ঘরের সামনে একেবারে আঠার মতো আটকে গেলেন তো। সেতার ঘরটা এইদিকে। সেতার ঘরটা ছবির মতো সাজানো। বাঁদিকে দেওয়ালে একটা ছোট্ট র্যাক, তাতে 8-10টা ঝকঝকে বাঁধাইয়ের বই। তার ঠিক নিচে মেন্টাল পিসের দুটো ছবি। একটা ছবিতে সুন্দরী একটি মহিলা হাসি হাসি মুখে তাকিয়ে আছেন, আর অন্য ছবিটি সুমেধ বসুর। লাল টি শার্ট আর নীল জিন্সের ঝকঝকে উজ্জ্বল হয়ে আছেন তিনি। গোপালবাবু কিছু বলার আগেই সৌরভ বলে উঠলেন, গুরুকে গৃহদেবতার আসনে বসিয়েছিল আমার মেয়ে। ওই ছবি সামনে রেখেই যাবতীয় পড়াশোনা করত। আর এই ছবি খানকার শ্বেতা ম্যাডামের মায়ের। উনি হলেন আমার ওয়াইফ। ওই একই তো হইল, তাই না? না না, এক নয়। সেটা আমাদের অ্যাডপ্ট করা সন্তান। আমরা মানে আমাদের বায়োলজিক্যাল কোনো সন্তান ছিল না। গোপালবাবু বজ্রহতের মতো তাকিয়ে রইলেন সৌরভের দিকে। অনেক পরে একটা মৃদু হাসি ঝিলিক দিয়েই মিলিয়ে গেল তার মুখ থেকে। চুলের ভেতর দিয়ে হাত দুটো চালিয়ে একটা বড় দীর্ঘশ্বাস ফেলে বললেন, ম্যাডামের বইপত্র সব কই? ওই তো আপনার সামনেই সব রয়েছে, র্যাকে গোছানোই আছে সব। ব্যাস এই? আর নাই? না, যা আছে ওই কেবল। আর তো দেখিনি। এখন সব অনলাইন পড়াশোনা করে শুনেছি, তাই হয়তো। বইগুলো এক এক করে নামিয়ে দেখলেন গোপালবাবু। হাফ গার্লফ্রেন্ড, বিবেকানন্দের জীবনী, 100 অ্যাসপেক্টস অফ অ্যানিমাল কিংডম, অনেক রকম বই। সৌরভ বাবু, বাঘের বিষয়ে আর বই নাই? জানি না। সেতার ঘর থেকে বেরিয়ে সৌরভের ঘরের সামনে পৌঁছেই গোপালবাবু হঠাৎ নিজের গলার স্বর 3 ধাপ খাদে নামিয়ে বললেন, সৌরভ বাবু, ডিসিশন চেঞ্জ। মাথাটা টিপ টিপ করতেছে। আপনি চা খাওয়াইবেন? খাওয়ান। আমি বসার ঘরে একটু বসি, কেমন? ও শিওর, আপনি বসুন। হ্যাঁ, একটু একটু আদা, একটু এলাচ, এই দুটো দিয়ে দিই, আপনার দেখবেন ফ্রেশ লাগবে। কিছু মাইন্ড করছেন নাকি? ও মা, তা কেন? আপনি বসুন, হ্যাঁ আমি আনছি। ড্রয়িং রুম থেকে যে দিশায় সৌরভ আর সেতার ঘর দুটি অবস্থিত, তার ঠিক বিপরীত দিকে কিচেন। মডিউলার কিচেনের একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে সৌরভের দরজা থেকে।
তিনি কিচেনের দিকে এগোতেই গোপালবাবু দ্রুত এবং নিঃশব্দ পদচারণায় সৌরভের ঘরে ঢুকে গেলেন এবং টেবিলের উপর থেকে একটা ফটো ফ্রেম তুলে নিলেন। ইউনিফর্মের বুকের ভেতরে সেটা চালান করে দিয়েই হঠাৎ করে বেরিয়ে এলেন। জিনিসটা ছোটোখাটো হওয়ায় খুব একটা অসুবিধা হলো না তার। চাটা শেষ করে সৌরভের মলিন মুখের দিকে তাকিয়ে গলার স্বর কিছুটা নরম করেই গোপালবাবু বললেন, সুমিত বাবু তো এখানে প্রায় আসতেন, তাই না? হ্যাঁ, শীতের সঙ্গে স্টাডি ডিসকাস করতেন অনেকক্ষণ ধরে। আপনার প্রাক্তন স্ত্রী, কি জানি নাম? স্বর্গতনয়া রায়। কেন বলুন তো? না না, এমনি জিগাইলাম। কই থাকেন এখন তিনি? ঠিকানাটা দেন তো। স্বর্গতনয়ার ঠিকানা নিয়ে গোপালবাবু বেরিয়ে এলেন ফ্ল্যাট থেকে। অরবিট কমপ্লেক্সের বাইরে এসে একটা সিগারেট ধরিয়েই প্রবলভাবে কেশে ফেললেন তিনি। কাশতে কাশতে চোখ গেল রাস্তার দুদিকে ট্রাফিক সিগন্যালের উপর। তখনই মনে পড়ে গেল তার, অরবিট থেকে শুরু করে ভারত মাতা মন্দির পর্যন্ত সবকটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে হবে। ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারে কলকাতা সাউথের অন রোড সিসিটিভি ক্যামেরার ফুটেজ ডিপার্টমেন্টের বর্তমান ডিউটিতে থাকা এএসআই উজ্জ্বল দত্ত নামে ছেলেটা গোপালবাবু বেশ পরিচিত। মোবাইলে তাকেই কল লাগিয়ে নিজের প্রয়োজনটা আগাম জানিয়ে রেখে মিনিট 30-এর মধ্যেই অফিসে পৌঁছলেন তিনি। কি ব্যাপার দাদা? আরে বৌদিকে স্পাই করছেন নাকি? আরে এই বয়সে বৌদি পালালে কিন্তু শ্যাম কুল দুই যাবে। হালার এই কপাল কি আছে রে ভাই? মনে রাখবি, ভাগ্যবানের বউ পালায় অভাগার গরু। দাদা, আরে বৌদির ফোন নাম্বারটা কিন্তু আমার কাছে আছে। হ্যাঁ, ওই শয়তান ফাঁসানের প্ল্যান করতাছ? তোরে যাইটা কইলাম কর। হাই প্রোফাইল ক্যাশ সিপি দিনে রাতে আমার একেবারে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, দেখছি। কবেকার ফুটেজ যেন? এই তো গেল রবিবার। কটা থেকে দেখবো? আরে সকালের থেকেই খোল না, একেবারে আইরিশ হসপিটাল থেকে শুরু কর। লে সিসিটিভিতে সে তার বিপরীত ফুটপাথে লাল চুলের আঁটো টি শার্ট আর ছেঁড়া জিন্স পরা ছেলেটা খুব সহজেই ধরা পড়ে গেল। আইরিশ হসপিটাল থেকে সমাজ কল্যাণ ব্যায়াম সমিতি পর্যন্ত তার সেতার অটোকে অনুসরণ করা এবং একতা হাইটসের হাউজিং কমপ্লেক্সের সামনে সেতার দিকে ঘুরে তাকাতে তাকাতে চলে যাওয়াটা খুব স্পষ্টভাবে চোখে পড়ছে। গোপালবাবু বিড়বিড় করে বললেন, হেলমেট না পরনের লিগা হালদারে রে আমি 2 ডান্ডা আলাদা মারুম। শুয়োরের বাচ্চাটার বাবাও যে হেলমেট পরেনি, আরে তাকে কিছু বলবে না? মানে? আরে ঠিক সময় হেলমেটটা পরলে কি এই মূর্তিমান অ্যাক্সিডেন্টের বাচ্চা জন্ম নিত? তুই হালায় দিন দিন কেমন ভালগার হইয়া যাইতস সুজল। নে ফাস্ট ফরওয়ার্ড কর। বিকাল 5:20 পর টিকা দেখ। বাঘাযতীন মোড় থেকে বাঁদিকে স্টেশনের দিকে পোলাখান ঢোকে কিনা দেখ। গোপালবাবুর অনুমান সম্পূর্ণ সঠিক। সে তার ঠিক পিছনেই ছিল ছেলেটা। 5:33-এ বাঘাযতীন মোড় থেকে বাঁদিকে বাঘাযতীন স্টেশন রোডে সে তা বাঁক নেবার ঠিক 10 সেকেন্ডের মধ্যেই ছেলেটাও বাইকটা নিয়ে সেদিকে ঢুকে পড়ল। আরে বাইকের নাম্বারটা নোট কর। কার নামে রেজিস্টার চেক কইরাই মন্দির পুতুরে তুলু মাইসকা। সে তোমার খাটনি আমি কমিয়ে দিতে পারি দাদা, তবে সিভাস আর বৌদির হাতের রান্না ফিশ কোরমা চাই, সোজা কথা। আরে হালায় তো পুলিশের থেকেই ঘুষ লইতাছস। ক ভাই ক, লগে খাসির বিরিয়ানিও খাওয়াবো। ওকে বস, এই মূর্তিমানটিকে গাঙ্গুলি বাগান ফুটব্রিজের নিচে সানিয়ার ঠেকে পেয়ে যাবে। নাম হলো ঘটনা। ইউনিফর্মে যেও না কিন্তু, সারা পিছলা মাল। ওখানে গিয়ে সোল্টুর খোঁজ করলেই হবে। ছিল ঘটনা হইয়া গেল সোল্টু। আরে কারে খুঁজুম ঠিক কইরে ক। আরে এ কি পুলিশ রে ভাই? আরে সোল্টু হলো গাজার দোকানের কোড নেম। আরে ওদের সব নেশার জিনিসের আলাদা আলাদা ডিলারশিপ থাকে। ঘটনা হলো সোল্টু, আরে আই মিন গাজার ডিলার। বোঝা গেল? সোনা ভাই আমার, আয় আয় এখন চুমু দিত রে, আয় আয় আয়। হুডি পরিহিত মানুষটি গাঙ্গুলিবাগার ব্রিজের সামনে অটো থেকে যখন নামল, রাত তখন 8টা। কিন্তু এর মধ্যেই জায়গাটা শুনশান হয়ে গেছে। ব্রিজের রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেগুলো আজ আর নেই।
সম্পূর্ণ জায়গাটার উপরে যেন অন্ধকার ও নৈঃশব্দর মিশ্রণে একটা ঘেরাটোপ নিপুণ হাতে বসিয়ে দেওয়া হয়েছে। আজ আর ঘটনাকে ফোন করল না সে। ফুটব্রিজের দক্ষিণে সিঁড়িটা দিয়ে নামতে লাগলো খুব সাবধানে। বৃষ্টিটা আজ আরও বেশি জোরালো। সিঁড়িটা যেখানে শেষ হয়েছে তার ঠিক বাঁদিকেই একটা গুমটি দোকান। দোকানের ভিতর থেকে একটা হলদে আলো এসে পড়েছে রাস্তার উপর। রেইনকোটের হুডিটা টেনে মুখটাকে সম্পূর্ণ ঢেকে দিয়ে আলোকিত জায়গাটা পার হলো মূর্তিটা। সানিয়ার ঠিক এখান থেকে ফুট 50 দূরে বাঁদিকে একটা কানা গলির মধ্যে। গলিতে ঢুকে সানিয়ার ঘরের দরজায় একটা মৃদু টোকা দিল মানুষটা। কে রে শালা? সোল্টুর কাস্টমার, ঘটনাকে পাঠাবাই রে। ঘটনা কেলিয়ে গেছে, বাল উল্টে পড়ে আছে লাইন টেনে, পারবে না যেতে। ওকে বল ম্যাডাম ডাকছে, মরা ঘটনাও উঠে আসবে। দেখ যত সব কি যায় না আমার ঘরেই পড়ে। এ মাকড়া, এ কুত্তার বাচ্চা, আরে ঘটনা ওঠ বাল, বাইরে তোর কোন মা না ম্যাডাম এসে গিয়ে দেখ, যা ওঠ। বৃষ্টির জল পড়ে পচা নর্দমাটা থেকে একটা গা গুলোনো গন্ধ ভেসে আসছে। তবুও আগন্তুক নির্বিকার। মনে হয় সে যেন বাহ্যিক পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা কোনো জগতের বাসিন্দা। খানিক পরই দরজাটা খুলে গেল। ঘটনা টলতে টলতে এসে দাঁড়ালো দরজায়। নিশা জড়ানো গলায় বলল, আবার কেন এসেছেন ম্যাডাম? আমি তো পুরো মারিয়ে বসে আছি। শালা, তোকে তোকে বলেছিলাম মেয়েটাকে মারতে। হ্যাঁ, এবার এবার দেখ, শুধু দেখ তোর কি করি আমি। লে মদনা, আমি কোথায় মারলাম? শোন ঘটনা, আমি যেমন তোকে টাকা দিতে পারি, অন্য কাউকে টাকা দিই না তোকেও খরচা করাতে পারি। এখনো বল, কেন মারলি ওকে? মা শীতলা, কালের কিরা দিদি, আমি মারিনি। যে মেরেছে সে আগে থেকেই ওখানে ছিল আর জানতো সীতা ম্যাডাম সোনারপুর যাওয়ার ট্রেন ধরতে বাঘা যতীন স্টেশনের যাবে। এক ঝলক দেখেছিও তাকে আমি। মনে হচ্ছিল আগের খার আছে শ্বেতা ম্যাডামের উপরে। ঘাপ ঘাপ করে যন্তর চালাচ্ছিল। আমি তো ফুল আউট হয়ে গেছিলাম। খিঁচে দৌড়। বিশ্বাস করুন দিদি। আগন্তুক এবারে চুপ করে গেল। ঘটনার সুরে এমন একটা আরতি ছিল, বোঝা যাচ্ছিল এটা যদি অভিনয় হয় তবে এতদিনে ঘটনা টালিগঞ্জে চান্স পেয়ে যাওয়ার কথা। আপন মনে গজরাতে গজরাতে আগন্তুক এবারে ফিরে চলল। ততক্ষণে ঘরে ফিরে গেছে ঘটনা। আর ঠিক তখনই হঠাৎ ডান পাশের ভাঙা পাঁচিলের ভিতর থেকে আরও একটা মূর্তি লাফিয়ে আগন্তুকের একেবারে ঘাড়ের ওপর এসে পড়ল। একটা উগ্র মেলি পারফিউমের গন্ধ পাওয়া গেল নর্দমার গন্ধ ছাপিয়ে। একটা ঠান্ডা ধাতব স্পর্শ নিজের কোমরে অনুভব করছিল আগন্তুক। আর কানের কাছে একটি মেলি অথচ চেরা হিস হিসে গলার আওয়াজ। তুই হলি পথের সবচেয়ে বড় কাঁটা বেসালি। তুই থাকতে আমি সুমেদকে পাবো না। আজ তাই তোকে। কথাটা শেষ হলো না। ফুটব্রিজের উপর একটা পুলিশের গাড়ি সাইরেন শুনতে পাওয়া গেল। গাড়িটা যে প্রচণ্ড জোরে ব্রেক কষে ব্রিজের উপরেই দাঁড়িয়ে পড়েছে সেটা বুঝতে আর অসুবিধা হলো না। বলতে বলতে চোখের নিমেষে হাতের অস্ত্রটা দিয়ে এলোমেলো হাতে প্রথম আগন্তুককে পিঠে আঘাত করলো খুনিটা। তারপরে আর এক মুহূর্তও দাঁড়ালো না। ভাঙা পাঁচিল পার হয়ে অন্ধকারের আড়ালে মিলিয়ে গেল। কতগুলো বড় বড় টর্চের আলো আর ভারী বুটের শব্দ ছুটে আসছিল সানিয়ার ঠেকের উদ্দেশ্যে। উপতিত আগন্তুকের সামনে এসে শব্দ আর আলোগুলো দাঁড়িয়ে গেল। মাটিতে পড়ে থাকা মহিলার মুখে টর্চের জোরালো আলো এসে পড়তেই
একটা ভয় মিশ্রিত বিস্ময়ের চিৎকার শোনা গেল। রত্না ম্যাডাম, আপনি এইখানে এইভাবে পয়ডা রয়েছেন কেন? এই হামিদ, সমর, তোরা ম্যাডাম রে উঠা, হসপিটালে লই তৈব। রত্না কোনো রকমে তার ডান হাতটা তুলে সানিয়ার ঘরের দিকে নির্দেশ করল। আগে ঘটনাকে তুলুন। ও অনেক কিছু জানে। কথাটা শেষ হতেই ধপ করে তার মাথাটা মাটিতে পড়ে গেল। বৃষ্টি ভেজা রাস্তার উপরেই অজ্ঞান হয়ে পড়ে রইল রত্না। উদ্বিগ্ন চারটে মুখ তার মুখের উপরে ঝুঁকে থাকতে দেখে রত্না প্রথমে চমকে উঠেছিল। ওষুধের প্রভাবেই হয়তো কিছুটা ঝাপসা হয়ে এসেছিল তার দৃষ্টি। কিছুক্ষণ পরে ধাতস্থ হয়ে ক্ষীণ গলায় বলল, আমি ঠিক আছি, চিন্তা নেই। কিন্তু আপনি ঘটনারে হায়ার করছিলেন কিসের জন্য? আমরা ভেরিফাই করছি, খুনটা তো করে নাই, তাহলে ফলো করতেছিলেন কেন? দেখলেন তো কেমন বিপদে পড়লেন। ওই সব লোকে ডেরায় কখনো যাইতে আছে? আপনি মাইরা ওদি যাইতে পারতেন তো। অফিসার, ঘটনা আমাকে মারেনি। যে মারতে এসেছিল তাকে আমি চিনতে পেরেছি। কে? নাম কোন এখনই? দেখি তো আমার তদন্তের লগে মিলে কিনা। না 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 না, ওইভাবে হবে না। কোনো প্রমাণ নেই, হাতে নাতে ধরতে হবে। আর ঘটনাকে দিয়ে যা করাতে হয়েছে তা সব ওই লোকটার জন্য, বাঘ বিশেষজ্ঞ সুমেধ বসুর জন্য। হ্যাঁ, আজ আমি বলবো, ওই লোকটার চরিত্রহীনতার জন্য আজ এত কিছু ঘটল। সে কি গনে সব ম্যাডাম? ঠিকই বলেছি আমি অফিসার, ঠিকই বলেছি। ওই শ্বেতার সঙ্গে এবং আরো কত মেয়ের সঙ্গে যে ও জড়িয়ে আছে তার ঠিক নেই। সেটা ওকে ব্ল্যাকমেল করছিল, বারবার টাকা নিচ্ছিল। ওর কোনো যোগ্যতা ছিল? হ্যাঁ, একমাত্র সুমেধের রেকমেন্ডেশনেই তো। এইটা কিন্তু ঠিকঠাক কইছেন ম্যাডাম। সে তার ঘরে আমি একখানো বাঘ সংক্রান্ত বই দেখি নাই, তখনই অবাক হয়েছিলাম। এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শুনছি, অথচ ঘরে তার কোনো প্রমাণ নাই তেমন। ব্যাপার কি? সুমেধ ভেবেছিল ওই সাইবেরিয়ার অপরচুনিটিটা পেলেই সেটা চুপ করে যাবে, কিন্তু দিনকে দিন আরো তার ডিমান্ড বেড়ে যায়। আমার কাছে ও সব স্বীকার করে, সুমেধ সাহায্য চায়। তাই তো আমি হদনাকে ভাড়া করি, সেটাকে শুধুমাত্র ভয় দেখিয়ে দূরে সরিয়ে রাখার জন্য। কিন্তু খুন হোক আমি একবারও চাইনি। বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন, আমি চাইনি ও খুন হোক। এইটা আমি জানি ম্যাডাম। শ্বেতা ম্যাডামের খুনি আর আপনার উপরে যে অ্যাটাক করছে, মনে লয় তারা একই লোক। আমারও তাই মনে হয় জানেন, তবে তাকে এভাবে ধরা যাবে না। ফাঁদ পাততে হবে। আর আপনার দেশের বাড়িতে তো কোনো স্কুল হইতাছেন না ম্যাডাম। মিছা কথা কেন কইলেন আপনার শ্বশুর মশাই রে? কি বলতাম তাহলে? কি বলতাম আমি? তার প্রফেসর ছেলে প্রেমিকাকে টাকা দিচ্ছে, তাই নিজের এইভাবে ছোট করলেন? রত্না আর কিছু বলল না, সজল চোখে চেয়ে রইল সুমেধের দিকে। নার্সিংহোমের জানলার ফ্রেমে জমতে থাকা জল ভরা মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে
একটা দীর্ঘশ্বাস ফেলে গোপালবাবু বললেন, সাবিত্রী থাকতে শৈত্যবানের ক্ষতি করে কোন হালার জমে। রত্না খুব অনুনয়ের সুরে সৌরভকে বলছিল, বাঘ নিয়ে বড় গবেষণার স্বপ্ন দেখতে দেখতে সেটা চলে গেল। যত দোষী সে করুক, যতই তার যোগ্যতা না থাক, আপনি তো আশায় বুক বেঁধেছিলেন। আমরা তো আর কিছু করতে পারবো না। শুধু যে জায়গার বাঘেদের উপর গবেষণা করে সে স্কলারশিপটা পেয়েছিল, সেখানে আপনাকে নিয়ে যেতে চাই আমরা, ব্যাস এটুকুই। বান্ধবগড়ে গেলে আপনার মনটাও হালকা হবে, আর অন্তত আমরাও ভাববো যে কিছু করতে পারলাম আপনার জন্য। ফোনের অপর প্রান্ত থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। কান্না জড়ানো গলায় সৌরভ বললেন, কিন্তু আমার মেয়ের খুনি যে এখনো ধরা পড়লো না, তার কি হবে? আপনি ওসব নিয়ে প্লিজ চিন্তা করবেন না। আমি আর সুমেধ এমন প্রমাণ পেয়েছি যা পুলিশের হাতে দিলেই সে ধরা পড়বে। আর মাত্র কিছু ক্লু, ব্যাস। তবে আমরা চাইছি আগে জায়গাটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি, তারপর ওসব হবে। আচ্ছা, তাই হোক তবে। বধূপদ অলক্ত পাত্রের মতো চাঁদ উঠেছে দুর্গের মাথায়। মন্দিরের চাতাল থেকে সমতল ভূমির দিকে ধাপে ধাপে নেমে গেছে অগণিত সিঁড়ি। সেই সিঁড়ির ঊর্ধ্বমুখী পথে পা টিপে টিপে তিনটি ছায়ামূর্তি উঠে আসছিল। জ্যোৎস্না, ছায়া, বনভূমির ছায়া মিলে মিশে মনে হচ্ছিল এই দৃশ্যাবলী কোনোদিনই এখানে ছিল না। অপ্সরালোক থেকে কেটে এনে কোনো দেবস্থপতি যেন এই অংশটুকু নশ্বর পৃথিবীর বুকে স্থাপন করেছেন। আবছা অবয়ব দেখে বোঝা যায় তিনজনের মধ্যে একজন ব্যক্তি পুরুষ, বাকি দুজন নারী। সিঁড়ির শেষ ধাপ পার হয়ে চাতালে পৌঁছতেই একটি নারী কণ্ঠ ভয়ার্ত গলায় চেঁচিয়ে উঠল, ওরা সব কারা? কারা ওরা? এসব গেঁয়ো ভূতেদের নিয়ে এই হচ্ছে জ্বালা। পই পই করে বলে আনলাম যে এখানে দশাবতার মূর্তি, গণেশ মূর্তি সব রয়েছে, তবু অসহ্য। ওদিকে বাঘ দেখবো করে একাকার, যত সব। অন্য আর এক নারীটি এতক্ষণ সম্পূর্ণ নীরব ছিল। এবারে নিজের গলার স্বরকে যথাসম্ভব নামিয়ে চাপা হিস হিসে কণ্ঠে বলল, সুমেধ, আস্তে, আসল কাজটা মাথায় রাখো। কাজ? কি কাজ? ও হো হো, হ্যাঁ কাজ। বাঘ দেখা তো, এই চুপ করলাম। পুরোহিতদের থাকার জায়গাটা যেন কোন দিকে? এই তো মৎস্যাবতার মন্দিরের পিছনে বান্ধবাধীশ লক্ষণের মন্দির। এই যে এদিকে মন্দির, তোমরা এদিকে এসো। এই দরজার আড়াল থেকে সামনের চত্বরটার খুব ভালো ভিউ পাওয়া যাবে। বাঘ এদিকে চলে আসবে না তো? এত ভয় পেলে এলে কেন? হঠাৎ কোথা থেকে একটা বোঁটকা গন্ধ হিমেল বাতাসে ভর করে ভেসে আসতেই ওদের কথা থেমে গেল। পা টিপে টিপে তিনজনে মিলে পাথুরে জমিতে যতটা সম্ভব নিঃশব্দে পিছু হেঁটে বান্ধব স্বামীর মন্দিরের ভিতরে ঢুকে গেল। তালাওয়ের জলে চকচক শব্দ উঠছে। চাঁদের আলোয় স্পষ্ট হয়ে উঠেছে চারটে সাপদের শরীর। বাঘের সম্পূর্ণ পরিবারটা জল খেতে এসেছে, আর তাই হয়তো মনুষ্য শরীরের গন্ধ তারা এখনো পায়নি। সুমেধ ও তার সঙ্গী দুই নারী মন্দিরের দরজার ঠিক পাশে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে। হঠাৎ মন্দিরের অন্ধকার চিরে নারী কণ্ঠের একটা অস্ফুট আর্তনাদ ভেসে উঠল। মনে হচ্ছে যেন কারো নাক মুখ সজোরে চেপে ধরা হয়েছে, যাতে তার শ্বাস রোধ হয়ে যায়। কিছুক্ষণ মৃদু গোঙানির পর এক সময় থেমে গেল সেই চাপা আর্তনাদ। কিছুক্ষণ সব চুপচাপ, শুধু ক্ষীণ বাতাসের শব্দ শোনা যাচ্ছে। আর তারই মাঝে দেখা গেল দুটো ছায়াদেহ
তৃতীয় দেহটিকে খুব সন্তর্পণে মন্দিরের সামনের ঢালু জমি দিয়ে তালাওয়ের দিকে গড়িয়ে দিল। তালাওয়ের জল থেকে মুখ তুলল বাঘিনী। একটা মৃদু গড়গড় শব্দ বেরিয়ে এলো তার গলা ভেদ করে। ধীরে ধীরে তার কান দুটো খুলির সঙ্গে মিশে গেল চ্যাপ্টা হয়ে। শরীরটা নিচু হয়ে প্রায় মিলিয়ে গেল শিলাভূমির সঙ্গে। কয়েক মুহূর্ত দেহটা স্থির হয়ে রইল, আর পরক্ষণেই হলদে বিদ্যুতের মতো শার্দুল শরীরটা উড়ে এলো পাথরের উপরে পড়ে থাকা নারী দেহটার দিকে। আচমকাই খুব কাছে উপর্যুপুরি বন্দুকের আওয়াজটা শোনা গেল। বাঘিনী সেই শব্দে থমকে গেল হঠাৎ। আবার শোনা গেল বাতাসে গুলি ছোঁড়ার শব্দ। নিশ্চিত শিকার ছেড়ে বাঘের পুরো দলটা দৌড়ে পাথরের বনের আড়ালে হারিয়ে গেল। এমন সময় আচমকা মন্দিরের ভিতর থেকে একটা ছায়ামূর্তি হঠাৎ দৌড়ে এসে মাটিতে পড়ে থাকা নারী মূর্তির গলা টিপে ধরে ঝাঁকাতে শুরু করলো। চিৎকার করে বলতে লাগলো, আরামজাদি, মর মর, তুই কেন কিছুতেই মরিস না? হ্যাঁ, কেন কেন মর মর, কেন মরিস না তুই? তাঁর মেয়েলি সুরেলা ভাবটা মুছে গিয়ে একটা পুরুষালী গর্জন ভেসে আসছিল ক্রমশ। মন্দিরের ভিতর থেকে সুমেধ ছুটে আসছিল, কিন্তু সে কিছু একটা করে ওঠার আগেই পিস্তলের একটা ঠান্ডা নল উত্তায় উদ্যত মানুষটির মাথা স্পর্শ করল। পাথরের শয্যা ছেড়ে উঠে রত্না বলল, আমি মরবো না সৌরভবাবু, সুমেধের কোনো ক্ষতি আমি হতে দেব না। পিস্তলধারী বলে উঠলেন, চলেন সৌরভ বাবু, শ্বেতা বটকবাল খুনের অভিযোগে আপনারে গ্রেপ্তার করা হইল। রত্না বসেছিল একটা কাউচের ওপর। সৌরভ এখন মধ্যপ্রদেশ পুলিশের হেফাজতে। জানালার সামনে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছিল সুমেধ। অপলা আর অটল এখনো বিশ্বাস করতে পারেনি ব্যাপারটা। গোপালবাবু বললেন, ওই একটা ছবি সব ক্লিয়ার কইরা দিয়েছিল। তারপর কাইলকা রাতেও বাইন্দবগড় ফোর্টে প্রমাণ পাইলাম সুমেধ বাবুর লিগা কতখানি অন্ধ আছিলেন। নিজেই নিজেকে নরকের দিকে ঠেলে নিয়ে গেছে সুমেধ। এত মেয়ে, কত মেয়ে লাগে একজন পুরুষের। বাই দ্য ওয়ে, কোন ছবির কথা বলছেন গোপালবাবু? সৌরভ বাবুর ঘরে রাখা সুমেধ বাবুর ছবি, প্রেমে বান্ধানি, নিচে লেখা মাই লাভ। সৌরভ বাবু আমার লিগা চা আনতে গেছিলেন, তখনই উনার ঘর থেকে যাইরা আনছি। তাই বলে এত যৌন ঈর্ষা? নিজের মেয়েকেও খুন করলেন? আরে ধুর, নিজের মাইয়া লয়, দত্তক নেওয়া। কি বলছেন? অসুস্থ শরীর নিয়েও কাউচ থেকে লাফিয়ে ওঠে রত্না। গোপালবাবু চোখ বড় বড় করে বলেন, উনি শুধু গে না, সন্তান উৎপাদনেও অক্ষম। উনার ওয়াইফের ঠিকানায় গিয়া সবই জানছি। ওই কারণেই তো সৌরভ বাবুর ডিভোর্স হয়েছে। আর আপনি কি কইরা শিওর হইলেন যে এইখানে আইসা ও আপনার মারণে ট্রাই লইব? ও নিজেই সুমিতকে বারবার ফোন করে উত্ত্যক্ত করেছে বান্ধবগড়ে আমাকে পথ থেকে সরিয়ে দেবার কথা বলে। সুমেধ আর শ্বেতার যেসব আপত্তিকর ছবি ভিডিও ওর কাছে আছে সেসবও পাবলিক করে দেবে বলে ভয় দেখায়। তখনই আমার কথায় সুমেধ রাজি হয়ে যায়। তার মানে আমরা যা চাইছিলাম সেইটা ও নিজেই করছে। আমি তো প্রথমে আপনারে আর অপলা দেবীরে সন্দেহ করছিলাম। কত বিচিত্র এই মানুষের মন না? সে কি চায় তা নিজেই হয়তো জানে না। আর হ্যাঁ অপালা, ওয়াশিং মেশিনে দেওয়ার আগে এবার থেকে জামা কাপড়ের পকেটটা চেক করে নিস। দরকারি কাগজপত্র, টাকা পয়সা রয়ে যেতে পারে, তাই না? সেটা যে রবিবার খুন হয়, সেই রবিবারেই একটা ধর্মতলা টু মন্দারমণির বাসের টিকিট তোর পকেটে রয়ে গিয়েছিল। সেটা আমি খুব যত্ন করে তুলে রেখেছি। অপালা মাথা নিচু করে বসে রইল। সুমেধ বেরিয়ে গেল ঘর থেকে। অটলকে উদ্দেশ্য করে রত্না বলল, তোদের সবাইকে মধ্যপ্রদেশে নিয়ে এসেছিলাম
তোর দাদার স্বরূপ যেন বাবা কিংবা মা জানতে না পারেন। তাই তোর দাদার এখন আর বিপদ নেই, যদি না ভবিষ্যতে আরও কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তো। তবে এবার আমাকে যেতে হবে ভাই, তোদের বাড়িতে আমার আর থাকা হবে না রে। এ বৌদি, এসব তুমি কি বলছো বলো তো? আরে তুমি তো সব করলে, আর এখন তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। আরে এ যাওয়া সে যাওয়া নয় রে পাগল ছেলে, চিন্তা নেই, তোদের দাদাকে ডিভোর্স আমি দেব না। শুধু তার সঙ্গে এক ছাদের নিচে আমার পক্ষে আর থাকা সম্ভব নয় রে। তোদের সবার দুঃখে বিপদে আমি বারবার ছুটে আসব। আর আমার ধ্যারে গোবিন্দপুরের স্কুলটাকেও তো বড় করতে হবে বল, আমার বাবার স্বপ্ন। কথা শেষ করে রত্না ধীরে ধীরে হোমস্টের বাইরে এসে দাঁড়ায়। আকাশে আজও চাঁদ উঠেছে, বনদেবীর গলায় কুয়াশার মালা। বুকের ভেতরটা হু হু করে উঠল তার, চোখ দুটো জ্বালা করে উঠল। কেন যেন সে হঠাৎ কাঁপা কাঁপা গলায় গেয়ে উঠল, আমার ব্যথার পূজা হয়নি সমাপন। শেষ হলো আমাদের আজকের গল্প রক্তচন্দ্রিমা। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের আজই ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ তাহলে আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শরীর।